যেমনটি যারা মাসুদ কামাল বলছিলেন যে যেসব আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশনে অনর্থক হবে, মানে এর আগের অভিজ্ঞতা হিসেবে তিনি বলছেন। আপনারা তো সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? যে কোনো আলোচনার দুটো দিক থাকে। একটা আলোচনার মধ্যে দিয়ে একটা কমিটমেন্ট তৈরি হয়, আর আলোচনার মধ্যে দিয়ে সময়ক্ষেপণ হয়। তা আমাদের কাছে মনে হয়েছে কমিটমেন্ট তৈরি করার জন্য বিষয়বস্তু লাগে, এমন এমন কিছু বিষয় নিয়ে আসা হয়েছে যার জন্য আমাদের বেশ খানিকটা সময় চলে গেল। এখন প্রয়োজন যে কমিটমেন্টটা কোথায় হবে, কমিটমেন্টটা কিভাবে রক্ষা করা হবে। অতীতেও অনেক কমিটমেন্ট হয়েছে, সে কমিটমেন্টগুলো রক্ষা হয়নি। তাহলে কি করা যেতে পারে? একটাই, যে নিয়মিত ধারাবাহিক যদি একটা নির্বাচন পদ্ধতি থাকে, তাহলে আগের বছর আমি যে কমিটমেন্ট করেছিলাম সেটা যদি আমি না মেনে চলি, পরের বছর মাসুদ কামাল ভাই তিনি বলবেন আপনারা তো কমিটমেন্ট করেছিলেন, মানেন নাই। তখন জনগণ আবার আমাদেরকে পরিত্যাগ করে তার কাছে যাবে। তখন আমার আবার প্রশ্ন দেখা দেবে, আগামীবার যদি আমি আবার সেই আগের মতো কমিটমেন্ট নিয়ে যাই, মানুষ তো আমাকে বিশ্বাস করবে না। তখন আমাকে কমিটমেন্ট সেটাকে মেনে চলার মতো একটা পদক্ষেপ নিতে হবে। এইভাবে হয় কি, গণতন্ত্রটা চর্চার ব্যাপার, গণতন্ত্র কোনো লিখে রাখার বিষয় নয়। আমি একটা জিনিস লিখে রাখলাম কিন্তু মানলাম না, তাতে তো কিচ্ছু আসে যায় না। যেমন আমি এসে যে শুনলাম যে সংবিধান কি আসলে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, অথবা মানুষ কি সংবিধানকে নিয়ন্ত্রণ করতে পারে? আসলে সংবিধানও কখনো কখনো মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষ কখনো কখনো সংবিধান তৈরি করে। দুইটার পরস্পরের উপর ভূমিকা আছে। যেমন ধরুন, আগের সংবিধানের তো 1/3 অনুচ্ছেদ অপরিবর্তনীয় ছিল, সেটা করে কি শেখ হাসিনার রক্ষা পেয়েছে? পায়নি তো। সংবিধানে আমি লিখে রাখলাম যে এই সংবিধানের একটা অক্ষর এদিক ওদিক করা যাবে না, তো সংবিধানই তো এখন উচ্ছেদ হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি হয়ে গেল না? আবার আগের সংবিধানে লেখা ছিল অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, মানে আমি যে আয়টা উপার্জন করি নাই তা ভোগ করতে পারবো না। তাহলে 3,000, 4,000, 5,000 কোটি টাকার মালিক যারা, তারা সেই টাকা কীভাবে ভোগ করছেন? আমাদের কোনো আমলা তাদের কেন আয়ের বিবরণী দিচ্ছেন না? কেন আমাদের এমপি সাহেবরা এমপি হওয়ার সাথে সাথে আলাদিনের চেরাগ পেয়ে যান এবং সেই চেরাগের ফলে যে সম্পদ পান সেই সম্পদের কোনো হিসাব থাকে না? আমাদের তো সংবিধান অনুযায়ী কিংবা দেশের আইন অনুযায়ী দেশ থেকে বাইরে টাকা পাচার করাটা, দেশ থেকে বাইরে টাকা পাঠানোটা কোনো বিধানই নাই। বাংলাদেশ ব্যাংকেরও বিধান নাই, আমাদের সংবিধানেও এটা কোনো সম্মতি, কিন্তু সবই চলছে, সবই হচ্ছে। ফলে এই যে এখন যারা বলে না যে সংবিধানে লিখে রাখলেই সব ঠিক হয়ে যাবে, আমার মনে হয় তারা কখনো কখনো এই কথার আড়ালে আর একটা কথা লুকিয়ে রেখেছেন। সেটা কি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে অর্জন, সেটাকেও কখনো কখনো প্রশ্নবিদ্ধ করে তুলতে চান। আমাদের তো প্রশ্নবিদ্ধ করা দরকার মুক্তিযুদ্ধের পরে যারা ক্ষমতায় এসেছেন তাদের কর্মকাণ্ডকে, মুক্তিযুদ্ধকে নয়। আমরা যেমন জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করি না, প্রশ্নবিদ্ধ করি কোনটা? জুলাই অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় আসে তারা যে চাঁদাবাজি করছেন, প্রশ্ন করতে চাই চাঁদাবাজিটাকে। ফলে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সংগ্রাম, তার পিছনে মানুষের আবেগ থাকে, মানুষের আকাঙ্ক্ষা থাকে, মানুষের আত্মত্যাগ থাকে, সেগুলোকে অপমান করাটা কোনোভাবেই ঠিক নয়। কিন্তু এইবার আমরা একটা অদ্ভুত বিষয় দেখেছি যে এই ঐক্যমত্য কমিশন যে বিষয় নিয়ে ঐক্যমত্য করবেন, তারা প্রথমেই ধরে নিয়েছেন যে বিষয়গুলো দিয়ে বেশি দ্বিমত সেগুলোকে আলোচনার বিষয় করে ফেলো, যাতে ঐক্যমত হওয়াটা কঠিন হয়ে যায়। যে কারণে দেখুন পদে পদে বিড়ম্বনা হচ্ছে, পদে পদে পিছিয়ে আসা হচ্ছে এবং সময়ক্ষেপণ হচ্ছে। এখন বলছে জুলাই সনদ হবে। হ্যাঁ, জুলাই সনদ লেখা থাকলে তো খুবই ভালো, কিন্তু লেখা থাকার তো মেনে চলতে হবে তো। আচ্ছা, যারা জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি কথা বলছেন, তারা কি গত 1 বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ করেছেন? যদি 1, 2, 3, 4 করে বলি, জুলাই সনদের মধ্যে কি কোথাও এরকম ছিল দেশে সাম্প্রদায়িক হামলা হবে? তা তো ছিল না। তা কালকেই রংপুরে দেখুন কি ঘটনাটা ঘটলো। কিংবা জুলাই সনদে কি এরকম ছিল যে আগের চাঁদাবাজদেরকে উচ্ছেদ করে দিয়ে নতুন চাঁদাবাজের নতুন বন্দোবস্ত হবে? ছিল, সেটা হলো না গত 1 বছর ধরে। কিংবা জুলাই সনদে কি এরকম ছিল যে একটা বিশ্ববিদ্যালয়ের কিংবা একটা কলেজের অধ্যক্ষকে ঘাড় ধরে তাকে বের করে দেওয়া হবে? তো বলা হয়েছিল আগের সরকার আইনের শাসন মানে নাই, আমরা তো আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। তাহলে বলা হতো যে তিনি প্রিন্সিপাল থাকা অবস্থায়, তিনি ভাইস চ্যান্সেলর থাকা অবস্থায় তার পদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এই কাজ করেছেন, তিনি অন্যায় করেছেন, তাকে বিচারের সম্মুখীন করো। তাকে তো ঘাড় ধরে নামানোর কথাটা তো আমাদের জুলাই আকাঙ্ক্ষার মধ্যে ছিল না, বরং জুলাই আকাঙ্ক্ষার মধ্যে এটাই ছিল মানুষ যেন মানুষকে অপমান না করে। যে কারণে তো বলা হয়েছিল যে তুমি কে, আমি কে, আমরা হ্যাঁ, আমরাই ছিলাম ভবিষ্যতের রাষ্ট্র, আমরাই হব ভবিষ্যতের নাগরিক, আমরা কেউ অপমানিত হব না।
কেউ অসম্মানিত হব না। তো ফলে এগুলো তো যদি এখন সেটার ভিত্তিতে কেউ যদি বলে জুলাই অভ্যুত্থানটা এটা বাতিলযোগ্য, সেটা কি ঠিক হবে? তাহলে আমরা মনে করি বেসিক প্রিন্সিপালটা আসা দরকার এই জায়গায় যে আমরা কিছু বিষয়ে একমত পোষণ করব এবং যে বিষয়ে একমত পোষণ করব সেই বিষয়গুলো মেনে চলব এবং মেনে চলার জন্য একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশ থাকবে। গণতন্ত্রই হচ্ছে যাচাই বাছাই করার পদ্ধতি।